এবং মালিকানা বোঝাতে অফ বসে। কার আজাদ, দিস ইজ দ্য ফোন অফ মি। উপকরণ বোঝাতে অফ বসে। দ্য The briefcase is made of leather. The briefcase is made of leather. হ্যাঁ। is from হুম। boshe. He then died of cancer. He died of coronavirus. সম্পর্ক বোঝাতে অফ বসে। হ্যাঁ, যেমন I know everything of it. He knows everything of English grammar. Use of over. হ্যাঁ, কোনো কিছু স্পর্শ না করে। ওভার বসে। The plan is over the field. দ্য প্লেন হবে, উচ্চারণটা হবে দ্য প্লেন। কি হবে? দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। হ্যাঁ, প্ল্যান না, আজকে মিস স্পেলিং গুলো দেখাবো। হ্যাঁ, দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড। দ্য বার্ড ইজ, হ্যাঁ। He talk over emo. হ্যাঁ। I talk over telephone. তারপর বিপরীত পাশে বোঝাতে পাশে বোঝাতে ওভার বসে। They live over the road. I live over the bridge. অধিকার বোঝাতে ওভার বসে। They were in India for over a month. I was in America for over a year. হ্যাঁ, সমগ্র। সারা বোঝাতে ওভার বসে। They have traveled over the world. I will travel over the world. Uses of above সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে above বসে। The fan is above my head. The light is above my head. মানের উপর বোঝাতে above বসে। মানের উপরে বোঝাতে যেমন I got above 90% mark in English. He got above 80% mark in all subject. এইখানে একটা কথা বলেছে যে সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে, উপরে স্থির বস্তু বোঝাতে অ্যাবভ বসে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। ফ্যানটা স্থিরভাবে ছাদের সঙ্গে লেগে তারপরে ঘুরতেছে। এটা আমাদের মাথার উপরে, একটু উপরে স্থিরভাবে। সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে অ্যাবভ বসে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে ফ্যানটি। দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, লাইটটি কিন্তু দেওয়ালের সঙ্গে স্থিরভাবে লাগানো আছে। আরেকটা কথা এখানে কি বলেছে? এখানে আরেকটা কথা বলেছে যে ওভার কোথায় বসে। ওভার এবং অ্যাবভ বলছে যে কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। কি বলছে? দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড। হ্যাঁ, তাহলে এখানে বলছে স্পর্শ না করে উপরে চলমান। এখানে প্লেনটি কিন্তু আমার মাথার উপরে চলমান রয়েছে, আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। দ্য বার্ড ইজ অ্যাবভ দ্য ফিল্ড, মাঠের উপর দিয়ে পাখি কিন্তু উড়ে যাচ্ছে। এই জন্য বলছে যে চলমান হতে হবে। আর এখানে যখন অ্যাবভ বলেছে তখন এই শব্দটা ব্যবহার করেছে স্থির। কি ব্যবহার করেছে? স্থির ব্যবহার করেছে। হ্যাঁ, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। এরপর কি বলছে দেখেন, ইউজ অফ বিটুইন এবং এমন। এইটা একটু পড়েন, বিটুইন কোথায় বসে, এমন কোথায় বসে। এর মধ্যে বা তুলনা করতে বিটুইন বসে। যেমন বাংলাদেশ will win between India and England. Divide the apple between two boys. দুইয়ের অধিকের মধ্যে তুলনা করতে বা বোঝাতে এমন বসে। বাংলাদেশ will win among India, Pakistan and England. ইংল্যান্ড। তারপর ডিভাইড দ্য অ্যাপেল অ্যামং দ্য ফোর বয়েজ। ডিভাইড দ্য অ্যাপেল অ্যামং দ্য ফোর বয়েজ। ইউজ অফ উইথ, সাথে বোঝাতে উইথ বসে। সাথে বোঝাতে কি বসে? উইথ বসে। হি হি কেম উইথ মি। হি গোজ উইথ হিম। হ্যাঁ, দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। আই রাইট উইথ দিস পেন। থ্যাংক ইউ। আপনি যেগুলো পড়েছেন, হ্যাঁ, খুব ভালো পড়েছেন। এখন অন্য কাউকে দিয়ে আমি পড়াতে চাই। আর কেউ এখানে পড়বেন প্লিজ? আব্দুল মজিদ ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি? আনোয়ার হোসাইন, হ্যাঁ, কি নাম? আয়শা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখান থেকে রিডিং পড়তে হবে। ইউজ অফ ফর, জন্য বোঝাতে ফর বসে। প্লিজ ইউ ক্যান স্টার্ট ফ্রম হেয়ার। আচ্ছা, পারছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এখান থেকে পড়তে হবে। হ্যাঁ, জন্য বোঝাতে ফর বসে। I would like to do something for you. হ্যাঁ, I waiting for you.
সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া বোঝাতে ফর বসে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 hours। কারণ বোঝাতে ফর বসে। যেমন আই শ্যাল গো টু স্কুল। জাপান ফর ট্যুর। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন। মূল্য বোঝাতে ফর বসে। যেমন আই হ্যাভ বট এ মোবাইল ফর 1000 টাকা। হি উইল বাই এ কম্পিউটার ফর 5000 টাকা। সাহায্য অর্থ বোঝাতে ফর বসে। প্লিজ ডু দিস ফেভার ফর মি। প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি। ইউজ অফ বাই। এসে বোঝাতে বাই। She said by me or I said by me। পথে অর্থ বোঝাতে by বসে। They will go there by or I will go Dhaka by road। হ্যাঁ দেখেন, পার্সা মেয়েটা পড়ছে, কিন্তু আপনারা যারা পড়ছেন আপনারা একটু মিউট রেখে পড়েন, যার যার মাইক্রোফোনটা মিউট রেখে পড়েন। আর যে পড়ছে তাকে আমরা সবাই শুনবো, তাহলে ক্লাসটা খুবই ভালো হবে। কারো কারো সাউন্ড এখানে চলে আসছে, প্লিজ মিউট করে পড়েন। হ্যাঁ, তারপরে এখান থেকে আবার পড়তে হবে মাধ্যম বোঝাতে বাই বসে। He achieved success by hard labor। হুম। স্যার এখানে কি বি বদলে হ্যাঁ, এটা বানানটা একটু LABOUR। হ্যাঁ, তারপর হুম। or he goes to Dhaka by bus। পরিমাপ বোঝাতে বাই বসে। যেমন the table is 2 feet by 4 feet or the bed is 3 feet by 6 feet। পার্সেন্ট বা হার বোঝাতে বাই বসে। He is improving day by day or I am improving month by month। তারপর ইউজ অফ ফ্রম। কারণ নিকট হতে, স্যার এখানে হয়তো হচ্ছে কর্পোরেট ট হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, নিকট, এটা ত না ট হবে। হতে বা অন্য কোনো স্থান হতে। অন্য কোন স্থান হতে বা থেকে বোঝালে ব্যক্তি বা স্থানের আগে ফ্রম বসে। ফর এক্সাম্পল, he came from Nepal or I bought 1 kg sweet from market। ইউজ অফ Uses of into। বাইরে থেকে ভিতরে বোঝাতে into বসে। For example, the boy entered into the room or I entered into the class। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে into বসে। For example, they were divided into 5 groups। উইদিন। Use of within। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে within বসে। Like I will came back within 20 minutes or he will go to Dhaka within 2 days। টুয়ার্ডস। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে যেতে বোঝাতে towards বসে। Like I am going towards university or he is going towards market। Use of before। পূর্বে বোঝাতে before বসে। থ্যাংক ইউ। এখানে একটা কথা বলেছে অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে, অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে সেখানে টুয়ার্ডস বসে। আর নির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টু বসে, বা গন্তব্যে বোঝাতে টু বসে। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে আমি সঠিকভাবে বাসা থেকে রওনা দিয়েছি, বের হয়েছি, আমি স্কুলে পৌঁছাবো। কিন্তু এই বাক্যটা যদি বলি, যেমন আই অ্যাম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। আরেকটা কথা বলেছে এখানে, কথাটা বলেছে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। একটা হচ্ছে অনির্দিষ্ট গন্তব্য বোঝাবে, আরেকটা হচ্ছে আসসালামু আলাইকুম, একটা নির্দিষ্ট হচ্ছে গন্তব্য হ্যাঁ, একটা দুইটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সামান্য কিঞ্চিত একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে কোথায়? নির্দিষ্ট গন্তব্য, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট গন্তব্য। হ্যাঁ, দুইটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি বাসা থেকে বের হয়ে ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। আমি কিন্তু ইউনিভার্সিটিতে নাও পৌঁছাতে পারি, আমি ওই দিকে রওনা দিয়েছি। আমার বিশ্ববিদ্যালয়টা হয়তো আমার বাসা থেকে 2 কিলো বা 3 কিলো দূরে হবে, তো আমি রওনা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। আমি আমার বাসায় আম্মুকে বললাম আমি কিন্তু আমার ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে কি, প্লিজ এটা কারো পার্সোনাল চলে আসছে।
আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সবাই একটু নিজের নিজের মাইক্রোফোনটা মিউট রাখবেন, হ্যাঁ, দেখেন পার্সোনাল কথা চলে আসছে। বলছে যে নির্দিষ্ট দিকে বোঝালে টু, আর অনির্দিষ্ট করে বোঝালে টুয়ার্ডস বসবে। বিফোর কোথায় বসে? পূর্বে বোঝাতে বিফোর বসে। এগুলো আপনারা মনে রাখবেন। এইখান থেকে বাক্য তৈরি করতে গেলে, এই সেন্টেন্সগুলোর ব্যবহার সঠিক করতে গেলে ব্যবহারগুলো আগে থেকেই জানতে হবে। সম্মান বোঝাতে বিফোর বসে, হি স্টুড বিফোর মি, আই স্ট্যান্ড বিফোর ইউ। আফটার কোথায় বসে? পরে বোঝাতে আফটার বসে, পরে বোঝাতে আফটার বসে। আই উইল প্লে আফটার স্টাডি, আই উইল ওয়াচ টিভি আফটার 10 মিনিট। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। বিলো কোথায় বসে? নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে, নিচে। উই লিভ বিলো দ্য স্কাই, দ্য ফিশ লিভ বিলো দ্য ওয়াটার। এখানে নিচেই বলতে উপরের কোনো বস্তুর তুলনা বোঝায়। ইউজ অফ আন্ডার, নিচে অর্থে প্রকাশ করতে আন্ডার বসে। লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো আমরা গাছের নিচে বসে। এই লেটসের একটা ব্যবহার আমি একটু পরেই আপনাদের দেখাবো। লেটস, লেট আস, লেট নট, এইগুলো আমি দেখাবো। বিবেচনাধীন বোঝাতে কিন্তু আন্ডার বসে। তো যাই হোক, এখানে অনেকগুলো ব্যবহার আমরা দেখছি, এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন বিসাইডের একটা ব্যবহার, পাশে বোঝাতে কিন্তু বিসাইড বসে। কি বললাম? পাশে বোঝাতে বিসাইড বসে। হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল, দ্য পেন বিসাইড দ্য টেবল। ইউজ অফ বিহাইন্ড, কি বলছে? ইউজ অফ বিহাইন্ড, পিছনে বোঝাতে বিহাইন্ড বসে। প্লিজ স্টে বিহাইন্ড মি, আমার, স্টে মানে হচ্ছে অবস্থান করো, বিহাইন্ড মি আমার পাশে অবস্থান করুন। দ্য ক্যাট বিহাইন্ড দ্য চেয়ার, চেয়ারের পিছনে বিড়ালটি। ইউজ অফ বিয়ন্ড, কি বলছে? ইউজ অফ বিয়ন্ড, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। দ্য প্রাইস অফ দ্য ড্রেস, আপনি একটা ড্রেস পছন্দ করেছেন, দোকানে গিয়ে ড্রেসটা কিনবেন, দোকানদার বলছে এই ড্রেসটার দাম 3000 টাকা, তখন আপনি বলছেন দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। দেখছেন, দোকানে গিয়ে এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় বলার প্রয়োজন পড়ে। দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, দ্য প্রাইস অফ দ্য বাইক ইজ বিয়ন্ড হিম বাজেট। কি বলছে? দ্য প্রাইস অফ দ্য বাইক ইজ বিয়ন্ড হিম বাজেট। আচ্ছা, এরপর ডাউন কোথায় বসে? উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে। হি ফেল ডাউন ফ্রম বিল্ডিংস, হি ওয়াজ ওয়েটিং ফর মি ডাউন দ্য বিল্ডিংস। ইউজ অফ সিন্স, ইউজ অফ ফর, ইউজ অফ উইদাউট, উইদাউট মানে হচ্ছে ছাড়া। কি বলছে? উইদাউট মানে হচ্ছে ছাড়া। ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। পিপল ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উইদাউট মানে হচ্ছে ছাড়া। পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, আর পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পিপল লোকজন, ক্যান নট লিভ বাঁচতে পারে না উইদাউট ওয়াটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেপোজিশনগুলো কি কি দেখেন? অ্যাট, টু, অন, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামং, ফ্রম, উইথ, ওভার, আন্ডার, এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রেপোজিশন। এখন এইখান থেকে আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে, আপনারা এই এক্সারসাইজগুলো এখানে কোনটা বসবে একটু ফিল আপ করবেন। দেখেন, একটু এক্সারসাইজের জন্য আমরা এই হোমওয়ার্কটা নিতে পারি। আচ্ছা, এখানে আমি কয়েকটা স্ট্রাকচার আপনাদের আরেকটু বুঝিয়ে দেই, একটু খেয়াল করবেন। যেমন বলছে যে প্রেপোজিশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্দেশ করা হয়। এই প্রেপোজিশন কোনটার বলছে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দেখেন, এখানে বিড়ালটা কোথায় রয়েছে? আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। তাহলে একটু আগে আমরা জেনেছি যে নিচে বোঝালে কিন্তু আন্ডার বসে। হি ইজ ইন দ্য ক্লাসরুম, এই যে দেখেন সে কোথায় আছে? ক্লাসরুমে আছে। ইন দ্য ক্লাসরুম। দ্য ইএসএল বুক আর অন দ্য সেলফ, ইএসএল বুকটা অন দ্য সেলফ। এখানে অন কেন বসলো? সেলফের সাথে এটা স্পর্শ করে রয়েছে। প্রেপোজিশন অফ টাইম, সময় নির্দেশক যে প্রেপোজিশন। দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 AM, ক্লাস শুরু হয় হচ্ছে সকাল 9টায়। কখন বলেন? সকাল 9টায়। সে সকাল থেকে পড়াশোনা করছে, সে সকাল থেকে পড়াশোনা। হি হ্যাজ বিন স্টাডিইং সিন্স মর্নিং। আমি আপনাদের টেন্স পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে, থেকে, চেয়ে, এগুলা থাকলে সিন্স বসে। কি বসে? সিন্স বসে। এই প্রেপোজিশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর গমন বা গতিপথ নির্দেশ করা হয়। যেমন সে বাজারে যাচ্ছে, শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। কি হবে? সে বাজারে যাচ্ছে, শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। আচ্ছা, তারপর কি বলছে? যে গতি নির্দেশ করছে কিন্তু দেখেন। তারপর বলছে সে ঘরে প্রবেশ করলো, হি ওয়াকড ইনটু দ্য রুম। এই যে বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে সেক্ষেত্রে কিন্তু ইনটু এর ব্যবহার করা হয়। এই ব্যবহারগুলো আমরা একটু পড়ব। এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের আবার নতুন করে অর্থ দিয়েছে, এই অর্থগুলো আপনারা একটু দেখে রাখবেন। অর্থগুলো কি কি দিয়েছে এখানে? বলছে বিহাইন্ড, এগেনিস্ট, আফটার, অ্যাক্রস, অ্যালং, অ্যামং, অ্যাট, বিফোর, বিহাইন্ড, হ্যাঁ, বেনেথ, তারপর হচ্ছে বাই, ডিসপাইট, ডাউন, এই শব্দগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে।
দেখেন এখানে বক্স করেও দিয়েছি। একটা শীট কিন্তু দিলে আপনারা সর্বশেষ পর্যন্ত পড়ে যান না। অনেকেই দেখছি যে শেষের দিক থেকে প্রশ্ন করলে আর পারে না। তো এখানে দেখেন শেষে আবার সুন্দর করে প্রেপোজিশন মিনিং। টু অর্থ কি? দিকে। টু অর্থ কি হবে? দিকে। ডাউন অর্থ নিচের দিকে। অ্যাট মানে কোনো কিছুতে। বিয়ন্ড মানে সীমানা ছাড়িয়ে। ইন ভেতরে স্থির অবস্থান। বিহাইন্ড পেছনে। বাই দ্বারা বা পাশে। বিলো মানে নিচে। এগুলো আপনারা একবার দেখলে প্রত্যেকটা কিন্তু মনে থাকবে। তো এই প্রেপোজিশনগুলো আমাদেরকে ঠিক এইভাবে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা প্রেপোজিশন আমরা ভালোভাবে মুখস্থ করলে প্রেপোজিশনের ব্যবহারগুলো পারবো। হুম, হুম, 10টায় শেষ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম? প্রেপোজিশনের ব্যবহারগুলো আমরা খুব সুন্দর করে দেখলাম। তো দেখেন এরপর আমরা একটু আগে বলেছিলাম যে প্রেপোজিশনের সঙ্গে আমি এই লেট বা লেটস এর ব্যবহারটা একটু দেখাতে চাই। ইউজ অফ লেট অথবা লেটস। ওকে, বলছে যে লেটস নট এর ব্যবহার। লেটস নট এটার অর্থ কি? বলছে যে লেটস নট ডু ইট, চলো আমরা এটা না করি। চলো এটা আমরা না করি। আমরা অনেক সময় বলি না যে এই কাজটা কিন্তু খুবই খারাপ হবে রেজাল্টটা, চলো এটা আমরা বিরত রাখি, এটা থেকে আমরা বিরত থাকি, না করি। লেটস নট ডু ইট। এই লেটস শব্দের অর্থ হচ্ছে লেটাস। লেটস শব্দের অর্থ হচ্ছে লেটাস। দেখেন এই ব্যবহারগুলো আমরা কিন্তু কথা বলার সময় প্রায় ব্যবহার করে থাকি। এই রুলগুলো আমাদের জানতে হবে। যত ভালো করে আমরা এখান থেকে শিখব আমরা। তারপর কি বলছে? চলো আমরা এটা না খাই। লেটস নট ইট ইট। দেখেন এখানে দুইবার ইট দিতে হবে। একটা ইট হচ্ছে ইহা, আরেকটা ইট মানে হচ্ছে খাওয়া। লেটস নট ইট ইট, চলো আমরা এটা না খাই। তারপর কি বলছে? লেটস নট অস টেলিভিশন, চলো টিভি না দেখি। লেটস নট অস টেলিভিশন, চলো টিভি না দেখি। তারপর কি বলছে? ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। বলছে ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। এখন যাওয়ার সময় হয়েছে বা এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু ইট। এখন পড়ার সময়। আপনি আপনার সন্তানকে বলছেন এখন সন্ধ্যা হয়েছে, এখন বই নিয়ে বসতে হবে, এখন বই পড়ার সময়। ইট ইজ টাইম টু রিড বুকস। এখন খাওয়ার সময়। ইট ইজ টাইম টু ইট। এখন সকালের খাবার খাওয়ার সময়। ইট ইজ টাইম টু ইট মর্নিং মিল। এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো। এই বাক্যগুলো আমরা এই ইট ইজ ব্যবহার করব। ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। এখানে কিন্তু ভার্ব বলতে ভার্বের ভি অন ফর্ম বসাতে হবে। কোনটা বসাতে হবে বলেন? ভার্বের ভি অন ফর্ম। তাহলে এইটা আমরা এক নজর মাত্র 10 সেকেন্ড একটু দেখব। এটা একটু দেখেন তো সবাই। ইট ইজ টাইম টু, কি বলছে? ইট ইজ টাইম টু। এই রুলগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রুল। আমরা কথা বলতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে একটু নির্লজ্জ হতে হবে। আপনি ইংলিশে বললে আপনার পাশের লোকেরা অনেকে আপনাকে বিভিন্ন কথা শোনাবে, কিন্তু এগুলো শুনে থেমে গেলে হবে না। তারাই গন্তব্যে পৌঁছাতে পারবে যারা মন্তব্যের দিকে কোনো কান না দিবে। তো এখানে কি বলছে? ইট ইজ টাইম টু এর ব্যবহার। ইট ইজ টাইম টু এর ব্যবহার। হ্যালো, আচ্ছা আমি সকালে দিবানি ক্লাসে আছি, এখন 12টা পর্যন্ত ক্লাস, একটা না। কি বলছে এখানে? বলছে যে ইট ইজ টাইম টু। হ্যাঁ, ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু। ওকে, বলছে যে এখন যাওয়ার সময়, এখন খাওয়ার সময়, এখন পড়ার সময়, এখন ঘুমানোর সময়। ইট ইজ টাইম টু রিসাইট, এখন তেলাওয়াত করার সময়। ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়। ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। এখন বই পড়ার সময়। ইট ইজ টাইম টু রিড বুকস। হ্যাঁ, এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে করব। এরপর কি বলছে? হাউ এলস এর ব্যবহার। এর অর্থ হচ্ছে আর কিভাবে। হাউ এলস এর অর্থ হচ্ছে আর কিভাবে। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। আমি আপনাদেরকে 120টা ইম্পর্টেন্ট রুল দেখিয়েছিলাম, তার ভিতরে একটা রুল দেখেন। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, আর কিভাবে আমি তোমায় বলবো। এখানে হাউ এলস এর ব্যবহার দিয়ে করব। কুড এর ব্যবহার। আমি হাঁটতে পারতাম। আই কুড অক। আই কুড অক। তুমি কাজটি করতে পারতে। ইউ কুড অর্ক। ইউ কুড ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারতে। ইউ কুড ডু দ্য ওয়ার্ক। সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশ করতে কুডের ব্যবহার করা হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়। যেমন, দয়া করে সময়টা আমাকে বলতে পারেন? কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন? কুড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর বুক। মনে রাখবেন, ব্রো মানে ধার করা, আর লেন্ড মানে ধার দেওয়া। মনে রাখবেন দুইটা শব্দ। ব্রো মানে ধার করা, লেন্ড অর্থ হচ্ছে ধার দেওয়া। আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি? আপনি কি আমায় কিছু টাকা ধার দিয়ে সাহায্য করতে পারবেন? এক্ষেত্রে কিন্তু আমরা
কুড ব্যবহার করব। অনেকে বলতে পারেন স্যার কুডের পরিবর্তে কি উড ব্যবহার করলে হবে? অবশ্যই হবে। কুড এবং উড এই দুইটা ভার্বের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বহুরূপীভাবে কিন্তু ব্যবহার করা হয়, কুড এবং উড। এই ব্যবহারগুলো আমরা জানবো। দ্যাটস ওয়াই এর অর্থ হচ্ছে এ কারণেই, দ্যাটস ওয়াই এর অর্থ হচ্ছে এ কারণেই। বলছে এ কারণেই তোমার চাকরি করা প্রয়োজন, দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব। এ কারণেই সে বাজারে গিয়েছে, দ্যাটস ওয়াই, দেখেন টেন্সটা খেয়াল করব। এ কারণেই সে বাজারে গিয়েছে, এ কারণেই সে বাজারে গিয়েছে। ইয়াসি ইয়াসও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে? এ কারণেই সে বাজারে গিয়েছে, দ্যাটস ওয়াই গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ গন টু দ্য মার্কেট। এ কারণেই সে বাজারে গিয়েছে, এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে, দ্যাটস ওয়াই পিপল রেসপেক্ট ইউ। এইগুলো আপনারা করবেন, এখানে একটা করে দিয়েছি মাত্র, দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব, এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। দেখেন এইখান থেকে আমি একটা কথা বলে রাখি, এই যে বাক্যগুলো না অনেকে দেখছি আমাকে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে, আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে রেখেছি এটাতে অনেকে পাঠায়, কিন্তু আপনি কি দেখে বলছেন না না দেখে বলছেন এইটা কিন্তু বুঝবার মতো কোনো শক্তি আমার থাকে না। তো যারা এই মানে সঠিকভাবে এগুলো প্র্যাকটিস করবেন, আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা আপনার ভিডিওটা অন করে ক্যামেরার দিকে তাকিয়ে এই রুলটা আপনার সামনে বের করে রাখবেন আপনার স্ক্রিনে। এইবার আপনি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও অন করে এটা বলবেন, আমি বুঝতে পারবো যে আপনি দেখে বলছেন নাকি না দেখে বলছেন। আমি যদি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলি ফেসবুক সম্পর্কে, তারপর হচ্ছে ইউটিউব সম্পর্কে, মাই ফ্যামিলি সম্পর্কে, অনেকেই দেখছি কাজটা করে ভয়েস রেকর্ডে আমাকে পাঠায়, কিন্তু আসলে কতটা আপনি সততার সাথে পাঠাচ্ছেন এটা কিন্তু আমি বুঝতে পারি না। অনেকে গুগল থেকে চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে তারপর এটা কিন্তু করে থাকে। নো, এটা করলে কিন্তু হবে না। আপনি যদি ভিডিও রেকর্ড করতে পারেন সেইটা যদি আমাকে দিতে পারেন, এবং এটা আপনি নিজে নিজে আমাকে দিতে হবে না, নিজের ভিডিওটা আপনি নিজে দেখবেন, দেখবেন যে আপনার অনেক কাজে দিচ্ছে। তো এই ভিডিও রেকর্ডের মাধ্যমে এটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার একটা অন্যতম ওয়ে। যাই হোক, এইভাবে আপনারা মনে করেন এইটা আপনি কথা বলছেন এই রুলগুলোর উপরে, তো আপনি ক্যামেরাটা অন করে এটা নিয়ে পড়বেন, দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব। এটার উপরে রয়েছে কি? দ্যাটস ওয়াই, এ কারণেই। এরপর বলবেন দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব, এ কারণেই তোমার চাকরিটা করা প্রয়োজন, এ কারণেই সে বাজারে গিয়েছে, এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে, এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি, এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও। এই দ্যাটস হোয়াই দিয়ে বাক্যগুলো কমপ্লিট করতে হবে। এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণেই তুমি পদোন্নতি পেয়েছো। রুল নাম্বার 46, নাথিং মেক সেন্স, কোনো কিছু ভালো না লাগা বোঝাতে এটা ব্যবহার করা হয়। কি বলছে? নাথিং মেক সেন্স, কোনো কিছু ভালো না লাগা বোঝাতে। তুমি ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে যে জানো তুমি ছাড়া আমার আর কোনো কিছু কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক সেন্স উইদাউট ইউ, পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কি বলছে? পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক সেন্স উইদাউট রিডিং। তো এগুলা হচ্ছে নাথিং মেক সেন্স। ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং। কি বলছে? নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং, ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এরপর দেখেন কোনো কিছুতে পারদর্শী বুঝালে গুড অ্যাট ব্যবহার করব। কি করব? কোনো কিছুতে পারদর্শী বুঝালে গুড অ্যাটের ব্যবহার করব। বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ আর প্লাস গুড অ্যাট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। একসময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী। সে ক্রিকেট খেলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট ক্রিকেট। সে ছেলেটি ছবি আঁকায় পারদর্শী, দ্য বয় ইজ গুড অ্যাট, এরপর ড্রয়ের সঙ্গে আইএনজি ড্রয়িং, অথবা দ্য বয় ইজ গুড অ্যাট, হ্যাঁ ড্রয়িং দিতে হবে এখানে। কি বলছে? যে নাউন যদি থাকে, অথবা যদি এখানে নাউন না থেকে যদি ভার্ব থাকে, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন দিতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে প্লাস এক্সটেনশন দিতে হবে। আচ্ছা, তারপর দেখেন ইফ আই ওয়ার ইউ, কল্পনা অর্থে, যদি এখানে কল্পনা করে আমার জায়গা তোমার জায়গা আমি হতাম, কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। আমরা জানি আই এর পরে অজ বসে, কিন্তু এই কাল্পনিক অর্থে অর্থাৎ অবাস্তব কল্পনা বুঝালে সেক্ষেত্রে কিন্তু আই এর পরে অজ না বসে ওয়ার বসবে, ইফ আই ওয়ার ইউ।
কি বলছে? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। আমি কি কখনো তুমি হওয়া যায়? যায় না। এই জন্য এখানে ইফ আই ওয়ার ইউ, আমি যদি একটা পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড, এই অবাস্তব অলিক কল্পনা, সেক্ষেত্রে আই এর পরে ওয়াজ না বসে অয়ার বসবে। কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। ইফ আই ওয়ার ইউ আই উড এনজয় মাই ভ্যাকেশন, আমি তোমার জায়গায় থাকলে আমি আমার ছুটিটাকে উপভোগ করতাম। আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। আমি তোমার স্থানে হলে সুইজারল্যান্ড ভ্রমণ করতাম। এই বাক্যগুলো কিন্তু বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া নেই। এগুলো আপনারা একটু করবেন। বাংলা দেওয়া আছে কিন্তু এখানে কি দেওয়া নেই? ইংলিশ দেওয়া নেই। এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন প্লিজ। দেখেন, প্রত্যেকটা জায়গায় আমরা প্র্যাকটিস করতে চাই, তাই না? আমরা টেন্স ট্রান্সলেশন জেনে জেনে তারপরে ইংরেজি ভাষাটা শিখতে চাই। ট্রান্সলেশন না জানলে কিন্তু আমরা এই বাক্যগুলো করতে পারি না। দেখেন, আমি আপনার একটা ভালো বই থেকে একটা এক্সাম্পল দেখাই। বলছে, কামাল ভালো ছেলে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে রোজ স্কুলে যায়, সে কারো সাথে ঝগড়া করে না, সে শিক্ষকদের সম্মান করে, শিক্ষকগণও তাকে ভালোবাসে। একটা সময়ে ৮০-র দশকে ৯০-এর দশকে এখানে যারা লেখাপড়া করেছেন, স্টুডেন্ট ছিলেন, এই গ্রামার ট্রান্সলেশন মেথডে ইংরেজি শিখতে হতো। এখন কিন্তু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলা হয়, এই জন্য আমরা ছেলেমেয়েরা ইংরেজি শিখতে পারি না। আপনি যা বলবেন ইংলিশে, প্রথম দেখবেন সেগুলো আপনার বাংলায় চলে আসে মাথায়, আপনার ব্রেনে। কেননা আপনি বাঙালি, আপনি বাঙালি, তাই আপনাকে প্রথমে বাংলাগুলো ভালো করে জানতে হবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কামাল ভালো ছেলের ইংলিশ কি হবে? কামাল ইজ এ গুড বয়। হি রিডস ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে রোজ স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে। সে কারো সাথে ঝগড়া করে না, হি ডাজ নট কোয়ারেল উইথ এনিবডি। হি ডাজ নট কোয়ারেল উইথ এনিবডি। সে শিক্ষকদের সম্মান করে, হি রেসপেক্টস দ্য টিচার্স। হি রেসপেক্ট দ্য টিচার্স। শিক্ষকগণও তাকে ভালোবাসেন, দ্য টিচার্স লাভ হিম। দ্য টিচার্স লাভ হিম, শিক্ষকগণও তাকে ভালোবাসেন। সজলের একটা কুকুর আছে, সজল হ্যাজ এ ডগ, এটার নাম টম, ইট হ্যাজ সরি, এটার 4টি পা আছে, ইট হ্যাজ 4 লেগস, এটার নাম টম, ইটস নেম ইজ টম। এই দেখেন, ইটস দিতে হবে, কেননা বস্তু, ইতর প্রাণী, শিশু, এদের প্রোনাউন হিসেবে ইট বসানো যায়। এই যে কুকুর, হাঁস, মুরগি, গরু, ছাগল, এদের প্রোনাউন হিসেবে ইট বসানো যায়। এটার নাম টম বা ইহার নাম টম, ইটস নেম ইজ টম। এর 4টি পা, 2টি কান, 2টি চোখ ও 1টি লেজ আছে। ইট হ্যাজ 4 লেগস, 2 ইয়ার্স, 2 আইস অ্যান্ড এ টেইল। এর দাঁত ও নখ ধারালো। দেখেন, এই বাক্যগুলো কি আমরা পারি? যারা এখানে নতুন ল্যাঙ্গুয়েজটা শিখছেন, একটু চিন্তা করে দেখেন, এগুলো আপনি পারেন না। এই যে কুকুর বা বিড়াল, এদের নখ ধারালো হয়, তাই না? তাই বলছে এদের দাঁত ও নখ ধারালো। এটার ইংলিশ কি হবে? ইটস ইটস টিথ অ্যান্ড ক্লজ। ক্লজ মানে হচ্ছে মানে চল যেটাকে বলা হয়। আর শার্প, আর নেইল, নেইল দেওয়া যায়, নখ ইজ ভেরি শার্প, এটার নখ এবং দাঁত খুব ধারালো। এটি দিনে ঘুমায়, এটার ইংরেজি কি হবে বলতে পারবেন কেউ? এই যে বাক্যটা দেখেন, এটি দিনে ঘুমায়, কি হবে? ইট স্লিপস বাই ডে। ইট স্লিপস বাই ডে, রাতে ঘুমায় না। ইট ডাজ নট স্লিপ অ্যাট নাইট। ইট ডাজ নট স্লিপ অ্যাট নাইট, এটা রাতে ঘুমায় না। প্রভুর বাড়ি পাহারা দেয়, এটি প্রভুর বাড়ি পাহারা দেয়। ইট অসেস ওভার দ্য মাস্টার্স হাউস। যাই হোক, এই বাক্যগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। যারা ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এই গ্রামার ট্রান্সলেশন মেথড তাদের জন্য খুবই ভালো হবে। আপনি সারা জীবন গ্রামার শিখবেন। আমরা ইংরেজি শিখতে পারিনি কেন জানেন? আমরা শুধু রুল শিখে এসেছি, আমরা কখনো ইংরেজি বলিনি। আমরা কিন্তু কখনো ইংরেজি বলিনি। ইংরেজি শিখতে গেলে আপনাকে ইংরেজি বলে বলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মনে রাখবেন। আপনি যত বেশি অনুশীলন করবেন, আপনার তত বেশি। ইংরেজি হচ্ছে বলার বিষয়। বাজারে আম কিনতে গেলে যেমন আমরা খেয়ে দেখে কিনি, আম কি টক না মিষ্টি, ইংরেজি বলতে শিখতে গেলে আপনাকে বলে দেখতে হবে, আপনাকে বলার প্র্যাকটিস করতে হবে। এখানে গ্রামারের বই কিনে সাজিয়ে রাখলে হবে না। শত শত হাজার হাজার টিচার এখন ইউটিউবে, অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। সবাই খুব ভালো ইংরেজি শিখায়, কিন্তু আপনাকে আপনার মুখ থেকে ইংরেজিগুলো বলতে হবে। এই জন্য আমি আপনাদেরকে দিয়ে এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করাবো। তো যাই হোক, এখানে ফিল লাইকের ব্যবহার, লেটসের ব্যবহার আমি দেখালাম, আজকে কয়েকটা রুলও সেই সঙ্গে দেখালাম। এখন এখানে আমরা এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করব প্রত্যেক দিন, যেটা দেখিয়ে থাকি আপনাদেরকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে গেলে আপনাদের কথা বলতে হবে, হ্যাঁ, আপনারা এখান থেকে করবেন। তো আজকে আমি ফিউচার টেন্স সহ আরও কয়েকটা বিষয় দেখাবো। যারা কথা বলবেন
একটু রেইজ হ্যান্ডটা প্রেস করে রাখেন। দেখেন এখানে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা রুল। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটটা আমি আপনাদেরকে অনেকবার করে দিয়েছি। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের দেখেন উপরের দিকে আমি যদি একটু যাই, এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট রুল বক্স আকারে দেওয়া আছে। এই বক্সটা আপনাকে আগে পড়তে হবে। আপনার দায়িত্ব হচ্ছে এই বক্সটা আগে পড়া। যেমন দেখেন এই যে এখানে একটা শেষের একটা বক্স দেখিয়েছে, বলছে সেমি মডাল ভার্বের কয়েকটা বক্সের ব্যবহার। সেমি মডাল ভার্ব এটা আবার কেমন হয়? সাবজেক্ট প্লাস মডাল, বেস ফর্ম আর অবজেক্ট। আমি 4টা বক্স তৈরি করেছি, 1 2 3 4। প্রথমের দিকে রয়েছে সাবজেক্ট, তারপর মডাল, তারপর বেস ফর্ম, তারপর অবজেক্ট। যেমন বলছে আই, হি, ইউ, উই, দে, এম টু, ইস টু, আর টু, তারপর হচ্ছে ভার্ব দিয়েছি, তারপর ইংলিশ দিয়েছি। যেমন হি বা আই, এখানে যদি আই নেই, আই এখান থেকে একটা সেমি মডাল ভার্ব নিলাম, আই অ্যাম টু। আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। কি হবে? আই অ্যাম টু স্পিক ইংলিশ। এরপর যদি হি ব্যবহার করি, হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি বলতে হয়। হি ইজ টু, সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু ইজ টু আর টু ব্যবহার করতে হয়। আই অ্যাম টু স্পিক ইংলিশ, হি ইজ টু স্পিক ইংলিশ। এরপর দেখেন এখানে আমরা অস টু বা ওয়ার টু ব্যবহার করতে পারি। যদি আমরা পাস্ট ফর্ম ব্যবহার করে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা অস টু এবং ওয়ার টু ব্যবহার করব। কি করব? অস টু এবং ওয়ার টু এর ব্যবহার করব। যেমন আই ওয়াস টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল। এই যে এখানে বলছে আই অ্যাম টু স্পিক ইংলিশ অথবা আই অ্যাম টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হয়। আর যদি বলা হয় আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল, সাবজেক্ট হবে আই। যদি বলা হয় তোমাকে একটা চিঠি লিখতে হয়েছিল, হি ওয়াজ টু রাইট এ লেটার, তাকে একটা চিঠি লিখতে হয়েছিল, আমাদেরকে একটা চিঠি লিখতে হয়েছিল, উই ওয়ার টু হবে। উই এর পরে ওয়াজ হবে না, উই ওয়ার টু রাইট এ লেটার। বিষয়টা বুঝতে পারলে খুবই সহজ। এইবার এই বক্স দিয়ে আমি কয়েকটা বাক্য দেখাবো, একটু খেয়াল করবেন সবাই। কি বলছে? আই, হি, ইউ, উই, দে। সাবজেক্ট কিন্তু প্রথমে যা এখানেও তাই। এই সাবজেক্টগুলো দেওয়ার পরে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এরপর কি হবে? এরপর ভার্ব বসবে। একটা ভার্ব নিয়েছি সিং, এরপর এ সং। সং মানে হচ্ছে গান। আই অ্যাম সাপোজ টু সিং এ সং, অর্থাৎ আমাকে একটা গান, আমার আই অ্যাম সাপোজ টু, অর্থাৎ আমার একটি গান গাওয়ার কথা। অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, আমার ঢাকায় যাওয়ার কথা। এখানে দেখেন অ্যাম টু, ইজ টু, আর টু দিলে কি হয়? আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে ঢাকায় যেতে হয়। তখন কি হবে? আই অ্যাম টু গো টু ঢাকা, আমাকে ঢাকায় যেতে হয়। আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। আর যখন এখানে অ্যাম টু, অ্যাম সাপোজ টু দিব, তখন করার কথা, বলার কথা, আমার ইংরেজিতে কথা বলার কথা, আমার ঢাকায় যাওয়ার কথা। আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা। এর পাস্ট টেন্স যখন ব্যবহার করব, তখন অস সাপোজ টু আর ওয়ার সাপোজ টু। তখন কি হবে? অস সাপোজ টু এবং ওয়ার সাপোজ টু, এইগুলার ব্যবহার কিন্তু আমরা খুব ভালোভাবে দেখব, অস সাপোজ টু এবং ওয়ার সাপোজ টু। তো যাই হোক, এই রুলগুলা, এই বক্সগুলো আমরা যদি দেখি, দেখেন মডাল ভার্বের ব্যবহার, আই ক্যান স্পিক ইংলিশ, উই কুড রাইট এ লেটার। এখন এইগুলা শুধু বললে হবে না, এগুলো আমরা মানে এখন থেকে শুনলে হবে না, বলা প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের এইগুলো একটু বলতে হবে প্লিজ। পর্ষা, তোমাকে আনমিউট করার জন্য অনুরোধ করছি, একটু কথা বলতে হবে এখানে। আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। ফিউচার টেন্স দেখিয়েছিলাম প্রথমে, ফিউচার টেন্স দিয়ে বলবো। এই যে তুমি কি গাড়িটি বিক্রি করবে? কি বলছে? তুমি কি গাড়িটি বিক্রি করবে? দেখেন আমি একটু আগেও বলেছি, ইংলিশ শিখতে গেলে আপনাকে বাংলা থেকে ইংরেজিতে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন করা শিখতে হবে। কারণ আমরা ট্রান্সলেশন করে করেই, বাংলা থেকে অনুবাদ করেই আমরা ইংরেজিতে কথা বলি। তো এই ট্রান্সলেশন যে যত বেশি দ্রুত করতে পারবে, তার কথা বলাটা তত বেশি ফ্লুয়েন্ট হবে। তুমি কি গাড়িটি বিক্রি করবে, এইটাকে যদি আমি অ্যাফার্মেটিভে সাজাই, তুমি গাড়িটা বিক্রয় করবে, তখন কি হবে? ইউ উইল, ইউ উইল সেল দ্য কার, ইউ উইল সেল দ্য কার, তুমি গাড়িটা বিক্রয় করবে। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, তুমি কি গাড়িটা বিক্রয় করবে, তখন কি হবে? উইল ইউ সেল দ্য কার, উইল ইউ সেল দ্য কার। হ্যাঁ, এই বাক্যগুলো একটু পড়তে হবে। পর্ষা, ক্যান ইউ হেয়ার মি, এগুলো পড়তে হবে। আমি গাড়িটি বিক্রয় করব না, কি হবে? আই ওয়ন্ট সেল দ্য কার। হ্যালো, Yes, sir. হ্যাঁ এগুলো পড়তে হবে প্লিজ। আমি গাড়িটি বিক্রয় করব না, তাহলে কি হবে? নাম্বার 2,
তারপর তুমি কেন গাড়িটি বিক্রি করবে না? নাম্বার 3, তুমি কেন গাড়িটি বিক্রি, এই উইল ইউ নট এটাকে ওন্ট, হোয়াই ওন্ট ইউ সেল দ্য কার, হোয়াই ওন্ট ইউ সেল দ্য কার, হ্যাঁ আমি গাড়িটি আমার গাড়িটি রহিম কিনবে এজন্য আপনার কাছে বিক্রি করব না। তাহলে কি হবে? আমার গাড়িটি, So, not really থ্যাংক ইউ। রহিম কবে তোমার গাড়িটা কিনবে? নাম্বার 5, buy your car. রহিম আগামীকাল আমার গাড়িটা কিনবে। Rohim will buy my car tomorrow. টুমরো, আমি যদি রহিমের থেকে বেশি টাকা দেই তাহলে কি তুমি গাড়িটি আমার কাছে বিক্রি করবে? কি হবে? I give the car to me. থ্যাংক ইউ। তাহলে এটা দেন না, ওটা উচ্চারণ করব দেন। ইফ আই গিভ মোর মানি দেন রহিম, রহিমের থেকে বেশি টাকা দেই, দেন মানে হচ্ছে চেয়ে, আর দেন মানে হচ্ছে তখন। তারপর সে কি বলছে? না আমি রহিমের কাছে বিক্রি করব, নো, নো আই উইল, নো আই উইল সেল দ্য কার টু রহিম। করিম কি আমাদের সাহায্য করবে? এটা কি হবে? করিম কি আমাদের সাহায্য করবে? If will Karim help us? হ্যাঁ, যদি বলা হয় করিম আমাদের সাহায্য করবে তখন কি হবে? Karim will help us. করিম উইল হেল্প আস, করিম আমাদের সাহায্য করবে, করিম উইল হেল্প আস। করিম কখন আমাদের সাহায্য করবে? When Karim নাকি রহিম? না, করিম হবে এখানে, নাম্বার 11। করিম কখন আমাদের সাহায্য করবে? হোয়েন করিম, এই বাক্যটা কি হবে সঠিক করে বলেন তো? হোয়েন করিম উইল হেল্প আস নাকি হোয়েন উইল করিম হেল্প আস, কি হবে? কে বলতে পারবেন? থ্যাংক ইউ। আমি আপনাদেরকে যে বিষয়টা শিখিয়েছিলাম সবার মনে রয়েছে, হ্যাঁ এখানে এই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বলছে যে করিম কখন আমাদের সাহায্য করবে, এখানে হোয়েন করিম হবে না, হোয়েন উইল করিম, সবাই একটু মনে রাখবো। ইয়েস, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বটা দিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বটা দিতে হবে। করিম কখন আমাদের সাহায্য করবে? যদি বলা হয় করিম আগামীকাল, হ্যাঁ করিম আগামীকাল সকালে আমাদের সাহায্য করবে তখন কি হবে? In Yasmin Karim will help us. ইয়েস, অথবা এটা শেষেও দেওয়া যায় করিম উইল হেল্প আস ইন, হেল্প আস টুমরো মর্নিং, হ্যাঁ আচ্ছা। করিম আগামীকাল দেশে আসবে এবং আমাদের সাহায্য করবে, নাম্বার 12, এটা কি হবে? করিম আগামীকাল দেশে আসবে এবং আমাদের সাহায্য করবে, Karim will for and হেল্প আস, তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? how will you help? হাউ উইল ইউ হেল্প আস। আচ্ছা, পরবর্তীতে আর কেউ একটু পড়বেন প্লিজ, যারা রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন। হুম, কে পড়তে পারবেন? দেবপ্রসাদ বর্মন, প্লিজ ভাইয়া আপনি একটু পড়তে পারবেন? আনমিউট করেন তো। দেবপ্রসাদ বর্মন। আমি নূতনদেরকে একটু সুযোগ দিতে চাই, যারা কথা বলেন তারা তো রয়েছেন, নূতন দেখি আর কারা রয়েছেন। ইদ্রিস সরকার, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন কুইকলি, ইউ হ্যাভ টু রিড আউট দিস প্যাসেজ। হুমায়রা আক্তার, প্লিজ রিড আউট। হ্যাঁ, আপনি এখান থেকে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করব, এখান থেকে পড়বেন, নাম্বার 14। সে কি এই ভারী আসবাবপত্রগুলো বহন করবে? আচ্ছা, এইটা গত ক্লাসে আপনি পড়েছিলেন, আমার মনে পড়েছে এটা। আপনি এইখান থেকে একটু পড়বেন প্লিজ, এইখানের বাক্যগুলো একটু নতুন বাক্য আছে। সে ইংরেজিতে কথা বলতে পারে, সামর্থ্য বোঝালে কি হবে? থ্যাংক ইউ। সে ইংরেজিতে কথা বলতে পারে না, হি ক্যান নট স্পিক ইন ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? কি হবে? ক্যান হি স্পিক ইন ইংলিশ? না, সে ইংরেজিতে কথা বলতে পারে না, কি হবে? নো হি ক্যান্ট স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, দেখেন আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না আজকে। আচ্ছা, এই যে সেন্টেন্সগুলো না, এইগুলোই কিন্তু কথা বলা, এইগুলো ইংরেজিতে কথা বলতে পারলে, এই বাক্যগুলো ইংলিশে ট্রান্সফর্ম করতে পারলে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। এই যে এখানে একটা সেন্টেন্স বলছে দেখেন, সে কেন ইংরেজিতে কথা বলতে পারে?
আর তারা কেন ইংরেজিতে কথা বলতে পারে না, তাই না? দুইটা বাক্য এখানে লিখেছি। তো সে কেন ইংরেজিতে কথা বলতে পারে, এই ধরনের হাজার হাজার বাক্য আপনি বলতে পারেন। সে কেন ঢাকায় যেতে পারে, সে কেন কাজটি করতে পারে, সে কেন তাকে বিয়ে করতে পারে, সে কেন চাকরিটি পেতে পারে। হুম। আচ্ছা, এইবার যদি বলা হয় তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো না, তুমি কেন ছবিটা আঁকতে পারো না, তুমি কেন তার সঙ্গে বুদ্ধিতে পেরে ওঠো না, তুমি কেন একটা ঘুড়ি তৈরি করতে পারো না, তারা কেন মাছ ধরতে পারে না, একটা স্ট্রাকচার, একটা রুল দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। তো যারা এগুলো প্র্যাকটিস করবেন অন ক্যামেরায়, এই কথাগুলো আপনি বাংলায় সামনে রাখবেন, ক্যামেরার দিকে তাকিয়ে বাংলা দেখে দেখে ইংরেজি বলবেন, তবেই আমি বুঝবো আপনারা পারছেন। অনেকেই গত ক্লাসের ভিডিও রেকর্ডটা আমাকে পাঠিয়েছেন যে স্যার এই বাক্যগুলো আমি বলেছি হয়েছে কিনা শোনেন। অনেকে লিখে আমাকে পাঠাচ্ছেন, আমি কেমনে বুঝবো আপনি দেখে লিখেছেন না না দেখে লিখেছেন? তো যারা এগুলো করবেন একটু নিজে ক্যামেরাতে অন করে, গ্রুপে দেওয়া লাগবে না, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। এগুলো হলে কি হবে, আপনার প্রত্যেক দিনের প্র্যাকটিসটা আমি বুঝতে পারবো আপনার কি প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে। দেখেন এই বাংলাটা সামনে রাখবেন, আপনি ইংলিশ বলবেন না দেখে দেখে। তো আপনাদের যেহেতু আরেকটা ক্লাস রয়েছে সোহাগ স্যারের, ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ক্লাস। আর এই প্রেপোজিশন, লেটসের ব্যবহার আর এই ল্যাঙ্গুয়েজ ড্রিল 3টা শিট আমি ক্লাস শেষে দিয়ে দিব, সবাই এখান থেকে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট।